বাংলা অনার্সের 5th সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকের আমি ক্লাস নেব তোমাদের DSC 2 ইউনিট 3 পঞ্চভূত রবীন্দ্রনাথ ঠাকুর এই পঞ্চভূত প্রবন্ধ গ্রন্থ নিয়ে। DSE 2 ইউনিট 3 পঞ্চভূত রবীন্দ্রনাথ। আজকের প্রথম পর্বের ক্লাস পঞ্চভূত নিয়ে। আজকের ক্লাসে দুটি দিক নিয়ে আলোচনা করা হবে। প্রথম, প্রাবন্ধিক রবীন্দ্রনাথ নিয়ে অতি সংক্ষিপ্ত একটি আলোচনা হবে, আর দ্বিতীয়টি হচ্ছে পঞ্চভূত নিয়ে দু চার কথা। পঞ্চভূত গড়ে ওঠা, পঞ্চভূত তার মধ্যে কি কি রয়েছে, তার প্রকাশকাল কি, এই একটি তথ্যধর্মী আলোচনা এবং পাশাপাশি পঞ্চভূত নিয়ে আরও দু চারটি প্রাসঙ্গিক কথা, এই নিয়ে আজকের ক্লাস। আমি সরাসরি চলে যাই প্রথম টপিক সেটা হচ্ছে প্রাবন্ধিক রবীন্দ্রনাথ। এই বিষয়ের উপরে আমি আলোচনা করব এখন। প্রাবন্ধিক রবীন্দ্রনাথ, আমরা জানি যে রবীন্দ্রনাথ বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি সাহিত্যের প্রায় সমস্ত সংরূপে তাঁর অবাধ যাতায়াত ছিল এবং তিনি সমস্ত দিক থেকে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। প্রাবন্ধিক রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে তাঁর অবদান যথেষ্ট। আমরা রবীন্দ্রনাথের রচনা গ্রন্থ যেগুলো রয়েছে, প্রবন্ধ গ্রন্থ যেগুলো রয়েছে, সেগুলো যদি একটা বিভাজন করি তাহলে আমরা দেখতে পাব যে রবীন্দ্রনাথ শিক্ষা, সমাজ, রাজনীতি এ নিয়েও প্রবন্ধ রচনা করেছেন। ধর্ম এবং দর্শন তা নিয়েও প্রবন্ধ রচনা করেছেন। সাহিত্য এবং সমালোচনামূলক প্রবন্ধ রচনা করেছেন। পাশাপাশি ব্যক্তিগত প্রবন্ধ তার রয়েছে প্রচুর। আর জীবনের যে ঘুরে বেড়ানো অর্থাৎ ভ্রমণের অভিজ্ঞতা, এগুলোও তার লেখায় স্থান পেয়েছে, যেগুলো পরবর্তীকালে ভ্রমণ সাহিত্য রূপে পরিচিত হয়। আর কিছু পত্র সাহিত্য রয়েছে। প্রাবন্ধিক রবীন্দ্রনাথকে বা তার রচনাকে যদি আমরা ভাগ করি তাহলে এতগুলো দিক আমরা কিন্তু সহজে দেখতে পাই। এখন রবীন্দ্রনাথ তার শিক্ষা, সমাজ, রাজনীতি এই নিয়ে প্রবন্ধ রচনায় যে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, সে প্রসঙ্গে বলতে হয় যে রবীন্দ্রনাথ একজন ক্রান্তদর্শী মানুষ ছিলেন এবং সমাজ সচেতন একজন ব্যক্তি, যিনি শিক্ষা অঙ্গনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, সমাজের ক্ষেত্রেও তাই, এবং তার রাজনৈতিক বোধও ছিল প্রবল। ফলে কি হয় যে শিক্ষা, সমাজনীতি, রাজনীতি, ধর্ম, সাহিত্য, সংস্কৃতি প্রভৃতি তথ্য নির্ভর যে প্রবন্ধে আমরা দেখছি যে যুক্তি নির্ভর বিষয়কে তিনি স্থাপন করছেন। তাঁর তীক্ষ্ণ যুক্তির আড়ালে এই প্রবন্ধগুলো যেন ভাস্বর হয়ে উঠছে। আমরা দেখছি রবীন্দ্রনাথ তার শিক্ষামূলক, সমাজমূলক, রাজনীতিমূলক প্রবন্ধে তাঁর ব্যক্তিগত অভিমত তিনি যেমন ফুটিয়ে তুলছেন, তেমনি পাশাপাশি সমাজের জন্য কি প্রয়োজন, সমাজের আদর্শ কি হওয়া উচিত, এই দিকগুলোর উপর আলোকপাত করছেন। আমরা কয়েকটি উদাহরণ পেশ করব এই প্রসঙ্গে। যেমন রবীন্দ্রনাথের সংস্কৃত শিক্ষা। আমরা জানি যে সংস্কৃত শিক্ষার ক্ষেত্রে দ্বিতীয় ভাগ 1896-তে যেটা প্রকাশিত হয়, সংস্কৃত শিক্ষা ক্ষেত্রেও তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। কারণ রবীন্দ্রনাথকে নিয়েই একটা বই রয়েছে, সংস্কৃত সাহিত্য ও রবীন্দ্রনাথ। অর্থাৎ সংস্কৃত সাহিত্যের এবং রবীন্দ্রনাথ কিভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে, এটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারি বা জানতে পারি। রবীন্দ্রনাথ তার সমাজমূলক প্রবন্ধে যেমন আমরা সমাজ এই প্রবন্ধটা পাচ্ছি,
স্বদেশ এই প্রবন্ধ গ্রন্থ পাচ্ছি, আবার তার রাজনৈতিক বোধ কিভাবে বিকশিত হচ্ছে, কিভাবে ভারতবর্ষের চিন্তাশীল মানুষের চিন্তাকে পুষ্টি দিচ্ছে, সেই বিষয়ক প্রবন্ধ কালান্তর, সভ্যতার সংকট, এগুলো রয়েছে। আমরা দেখতে পাই যে জীবনের শেষ লগ্নে এসে, যখন প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে, সভ্যতা ছিন্ন ভিন্ন, ঠিক এই ক্রান্তিকালে দাঁড়িয়েও রবীন্দ্রনাথ মানুষের প্রতি বিশ্বাস রাখার কথা বারবার বলেছেন। সভ্যতার সংকটকে তিনি প্রত্যক্ষ করেছেন। সভ্যতার ইতিহাসকে মানে সভ্যতাকে লাঞ্ছিত হতে দেখেছেন, ভারতবর্ষকে শত লাঞ্ছিত হতে দেখেছেন। তা সত্ত্বেও কিন্তু তার রাজনৈতিক বোধ থেকে, তার হৃদয়বৃত্তি থেকে তিনি উপলব্ধি করেছেন যে ইংরেজ দু ধরনের হয়, এক ছোট ইংরেজ, এক বড় ইংরেজ। এই হৃদয়বৃত্তি থেকেই কিন্তু তিনি বারবার এই কথাটাই বলতে চেয়েছেন, যেটা সভ্যতার সংকটে খুব পরিচিত লাইন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। এই যে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, এই যে অনুভব, এই অনুভব কিন্তু রবীন্দ্রনাথ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ওই ক্রান্তিকালে দাঁড়িয়েও বলতে পেরেছিলেন জীবনের শেষ লগ্নে এসে। আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ তার ধর্মবোধ, তার দর্শন চিন্তা এক বিশেষ মাত্রা লাভ করেছে। আমরা জানি রবীন্দ্রনাথ উপনিষদের ভাবস্তন্যে পুষ্ট একজন মানুষ। উপনিষদ এবং অন্যান্য ধর্মগ্রন্থ তার অত্যন্ত প্রিয় ছিল এবং আগাগোড়া একটি ধর্মীয় আবহে তার বড় হয়ে ওঠা। আমরা দেখেছি রবীন্দ্রনাথ উপনিষদ ব্রহ্ম বলে একটি বই রচনা করছেন, ধর্ম বলে একটি বই রচনা করছেন, শান্তিনিকেতন বলে একটি প্রবন্ধ গ্রন্থ রয়েছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মানুষের ধর্ম, যেটা পরবর্তীকালে যেটা লেকচার হয় রিলিজিয়ান অব ম্যান। তাহলে মানুষের কোন ধর্ম? অন্তর্ধর্মের কথা বলতে চেয়েছেন। মানুষের ধর্ম মানে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম বা আমাদের যে প্রতিষ্ঠিত ধর্ম তা কিন্তু নয়। রবীন্দ্রনাথ মানুষের ধর্ম বলতে অন্তর্ধর্মের কথাই বলতে চেয়েছেন, তার হৃদয় ধর্মের কথাই বলতে চেয়েছেন। এগুলোই তাঁর ধর্ম দর্শনমূলক গ্রন্থে ফুটে উঠেছে। রবীন্দ্রনাথ সাহিত্যিক রবীন্দ্রনাথ, ফলে সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ থাকবে, এটা স্বাভাবিক। রবীন্দ্রনাথ যেমন প্রাচীন সাহিত্য বিষয়ে অধ্যয়ন করেছেন, প্রাচীন সাহিত্য বিষয়ে প্রাজ্ঞ ছিলেন, ঠিক তেমনি আধুনিক সাহিত্য, লোকসাহিত্য এই বিষয়েও তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার প্রাচীন সাহিত্য গ্রন্থ আমরা জানি গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। 1907 খ্রিস্টাব্দে যে প্রাচীন সাহিত্য গ্রন্থ প্রকাশিত হয়, লোক সাহিত্য গ্রন্থ, আধুনিক সাহিত্য গ্রন্থ, শুধু সাহিত্যের পথে প্রভৃতি মৌলিক একেবারে অনুভূতির আলোকে উজ্জ্বল করা গ্রন্থ হচ্ছে এগুলো। আমরা দেখতে পাচ্ছি প্রাচীন সাহিত্যে তিনি কালিদাসের কালকে তুলে আনছেন। মেঘদূত, রবীন্দ্রনাথের হাতে সৃষ্টি হচ্ছে নতুন মেঘদূত, নবমেঘদূতের জন্ম হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সাহিত্য সমালোচনামূলক এই গ্রন্থগুলোতে তিনি এক নতুন দিককে ফুটিয়ে তুলছেন। ভারতবর্ষে যে লোকসাহিত্য, বাংলার লোকসাহিত্য, সেই লোকসাহিত্যকে তিনি যেন পুনরুজ্জীবন দান করছেন। আধুনিক সাহিত্যে তিনি বঙ্কিমের সাহিত্য নিয়ে আলোচনা করেছেন। এই যে সামগ্রিক দিক থেকে সাহিত্য সমালোচনা, এটা কিন্তু তার প্রাবন্ধিক সত্তাকে উজ্জ্বল করেছে এবং প্রাবন্ধিক সত্তার পরিচয়কে বহন করে। পাশাপাশি তার ব্যক্তিগত কিছু প্রবন্ধ রয়েছে, যেমন পঞ্চভূত। এই পঞ্চভূত যেটা তোমাদের পাঠ্য পঞ্চভূত, এই পঞ্চভূত এটি একটি ব্যক্তিগত প্রবন্ধ বা আত্মগৌরবী প্রবন্ধ। কিভাবে সেটা হয়ে উঠেছে আমরা যখন বিষয়ভিত্তিক আলোচনা করব তা নিয়ে আলোচনা করব। এছাড়া রয়েছে বিচিত্র প্রবন্ধ। বিচিত্র প্রবন্ধ বিশেষ একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ গ্রন্থ। এছাড়া রয়েছে লিপিকা, খুব সুন্দর একটি গ্রন্থ, সেটা কবিতাও বলা যেতে পারে। এছাড়া তাঁর জীবনে তিনি 17 বার সারা পৃথিবী ভ্রমণ করেছেন। এই পৃথিবী ভ্রমণের ইতিবৃত্ত তার ভ্রমণ সাহিত্যমূলক গ্রন্থে বিশেষ রূপ লাভ করেছে। রবীন্দ্রনাথের ভ্রমণ সাহিত্য নিয়ে গবেষণামূলক
লেখালেখিও হয়েছে, গবেষণাও হয়েছে। রবীন্দ্রনাথের ভ্রমণ সাহিত্য বলে একটি বইও রয়েছে। অর্থাৎ রবীন্দ্রনাথের ভ্রমণের অভিজ্ঞতা কি করে বাংলা প্রবন্ধের জগৎকে উজ্জ্বল করছে, পৃথিবী ভ্রমণের অভিজ্ঞতা, ইউরোপের তার ভ্রমণের কি অভিজ্ঞতা লাভ করেছেন, কিভাবে তা সাহিত্যের আঙিনায় ফুটে উঠছে, তার লেখায় বিশেষ মাত্রা পাচ্ছে, তাও আমরা দেখতে পাই। যেমন ইউরোপ প্রবাসীর পত্র, যেমন আমরা পাই জাপান যাত্রী, যেমন হচ্ছে রাশিয়ার চিঠি। আমরা জানি রাশিয়ার চিঠি রবীন্দ্রনাথ, ক্রান্তদর্শী রবীন্দ্রনাথের কি রাশিয়ায় গিয়ে তিনি রাশিয়াকে খুব প্রশংসা করেছেন, রাশিয়ার যে উন্নয়ন, সে উন্নয়নের প্রশংসা করেছেন। কিন্তু প্রদীপের তলায় কালির মতন করে রবীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন যে রাশিয়াও একদিন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, কারণ প্রদীপের তলার যে অন্ধকার, সেই অন্ধকারের দিকে দিকপাত করা হয়নি। রবীন্দ্রনাথ এমন করে তার জাভা যাত্রীর পত্র লিখেছেন, জাভানি নাচের প্রসঙ্গ রয়েছে সেখানে, কিংবা তাঁর পশ্চিম যাত্রীর ডায়েরি রয়েছে। এগুলো কিন্তু বিশেষ মাত্রা লাভ করেছে বাংলা সাহিত্যে। এছাড়া তাঁর প্রবন্ধ গ্রন্থগুলোর মধ্যে পত্র সাহিত্য বিশেষ মাত্রা লাভ করেছে। পত্র সাহিত্য হয়ে উঠেছে ছিন্নপত্র এবং ছিন্নপত্রাবলী। এই চিঠিপত্রগুলো বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। সুতরাং আমরা যদি প্রাবন্ধিক রবীন্দ্রনাথকে নিয়ে সংক্ষেপে আলোচনা করতে যাই, তাহলে আমরা সহজে উপলব্ধি করতে পারবো যে রবীন্দ্রনাথ সামগ্রিকভাবে একজন পরিপূর্ণ প্রবন্ধকার। সমাজ, সাহিত্য, রাজনীতি, ধর্মনীতি, ভ্রমণ, পত্র সাহিত্য সবকিছুতেই তার অবাধ যাতায়াত রয়েছে। আমরা প্রাবন্ধিক রবীন্দ্রনাথের এই যে অতি সংক্ষিপ্ত পরিচয় তোমাদের কাছে তুলে ধরলাম, এগুলো থেকে তোমরা বুঝতে পারছো যে রবীন্দ্রনাথ প্রাবন্ধিক হিসাবে কত উচ্চ মার্গের একজন প্রাবন্ধিক। এখন আমি আজকের আলোচনার দ্বিতীয় বিষয়টা নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের পাঠ্য, সেই পাঠ্য হচ্ছে পঞ্চভূত। এই পঞ্চভূত, সেটা নিয়েই দু চার কথা আমি এখন আলোচনা করব। রবীন্দ্রনাথের পঞ্চভূত, আমি আগেই বলেছি, এটি একটি আত্মগৌরবী প্রবন্ধ বা ব্যক্তিগত প্রবন্ধের পর্যায়ে পড়ে। এই পঞ্চভূত নিয়ে দু চার কথা যে বলবার, সেটাই আমি এখন বলতে চাইছি। দেখো ছাত্রছাত্রী, পঞ্চভূত 1299 বঙ্গাব্দ, সম্ভবত সেটা 1892 খ্রিস্টাব্দ। এই 1299 বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হতে থাকে সাধনা পত্রিকায়। সাধনা পত্রিকায় যখন এটি প্রকাশিত হয়, তখন এর নাম ছিল কি? পঞ্চভূতের ডায়েরি। কিন্তু যখন গ্রন্থাকারে 1304 বঙ্গাব্দে অর্থাৎ 1897 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, তখন এর নাম হয় পঞ্চভূত, যেখানে ডায়েরি শব্দটা বাদ যায়। এবারে কেন যায় সেই প্রসঙ্গ নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। এখন আমি আসি পঞ্চভূত। এই পঞ্চভূত বলতে আমরা স্বাভাবিকভাবে কি বুঝি? আমরা আমাদের মিথোলজি বা আমরা আমাদের যে পৌরাণিক বা ভারতীয় দর্শন, সেটা সম্পর্কে জানি। তাহলে জানি যে ক্ষিতি অপ তেজ মরুদ বোম, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই পাঁচটি ভূত, এই পঞ্চভূতের সমষ্টি হচ্ছে এই জগৎ, যে পঞ্চভূত থেকে সবকিছু সৃষ্টি, এবং মৃত্যুর পর মানুষ এই পঞ্চভূতেই বিলীন হয়ে যায় বলে আমাদের বিশ্বাস বা আমাদের ভারতীয় দর্শনের কথা। তবে রবীন্দ্রনাথ, আমরা দেখতে পাচ্ছি যে এই পঞ্চভূত, এই পাঁচটি চরিত্রকে আশ্রয় করে, তাদের স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যকে বজায় রেখে এই গ্রন্থ রচনা করেছে। ক্ষিতি অপ তেজ মরুদ বোম, পঞ্চভূতের এই প্রচলিত নাম রবীন্দ্রনাথ প্রয়োজনে ঈষৎ বদল করেছেন। তাদের বদল করেছেন কেন না, তাঁর রচনার স্বার্থে বদল করেছেন, এবং এই বদলের মধ্য দিয়ে তিনি কিন্তু সেই চরিত্রগুলোর মধ্যে মানবিক গুণকে আরোপ করে সাহিত্যের আঙিনায় তাদেরকে এনেছেন। আমি বলতে চাইছি যে এদের মধ্যে ক্ষিতি এবং বোম, এদেরকে প্রকৃত নামে রবীন্দ্রনাথ রেখেছেন, ক্ষিতি এবং বোম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অপকে তিনি নাম দিয়েছেন স্রোতস্বিনী, তেজ তাকে নাম দিয়েছেন দীপ্তি, মরুত তাকে নাম দিয়েছেন সমীর। ঈষৎ পরিবর্তন তিনি করেছেন।
এই পাঁচ পাত্রপাত্রী মিলে একটা তর্ক সভা জুড়েছে। আমরা রচনা পড়লে দেখতে পাবো যে একটি তর্ক সভা জুড়েছে, এবং এই তর্ক সভার কেন্দ্রে কে রয়েছে? ভূতনাথ বাবু বা স্বয়ং রবীন্দ্রনাথ। এদের পারস্পরিক তর্ক বিতর্কের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ অত্যন্ত দক্ষতার সঙ্গে, নিপুণতার সঙ্গে তার নিজস্ব সাহিত্য ভাবনাকে তুলে ধরতে চেয়েছেন পাঠকের কাছে। রবীন্দ্রনাথ পঞ্চভূতের আড়ালে যে রবীন্দ্রনাথ তার পরিবারের কয়েকজন চরিত্রর কথাও বলতে চেয়েছেন, যে চরিত্রগুলোর বৈশিষ্ট্য বা চারিত্রিক বৈশিষ্ট্য মিশে রয়েছে এর মধ্যে। যেমন ধরো অপ, যাকে রবীন্দ্রনাথ স্রোতস্বিনী বলেছেন, তার আড়ালে রয়েছেন ইন্দিরা দেবী। দীপ্তি বা তেজ, তার আড়ালে রয়েছেন কে? কাদম্বরী দেবী ও সরলা দেবী। সমীর বা মরুদ, রবীন্দ্রনাথ যাকে নাম দিয়েছেন সমীর, তার আড়ালে কে রয়েছে? লোকেন পালিত এবং প্রমথ চৌধুরী। আর বোম, যার আড়ালে রয়েছে দ্বিজেন্দ্রনাথ। আর ক্ষিতি চরিত্রের উৎসটা আমরা সঠিকভাবে পাই না। তবে পঞ্চভূতকে রবীন্দ্রনাথ যখন পঞ্চভূতের আসর বসাচ্ছেন তার লেখায়, তাদের মধ্যে একটা মানবিক পরিচিতি কিন্তু আমরা পাচ্ছি, এবং মানবিক পরিচিতি দিয়ে তাদের আসরে তত্ত্বগত আলাপ আলোচনাকে তিনি স্থাপন করেছেন এবং সরস বুদ্ধিদীপ্ত আলোচনাকে তিনি তুলে ধরেছেন। রবীন্দ্রনাথ এই পাঁচটি ভূতের সমাবেশের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সম্বন্ধেও রবীন্দ্রনাথ কিছু কথা বলেছেন, আমরা দেখতে পাবো। তার লেখা থেকেই আমি তুলে ধরছি, তোমাদের সুবিধার জন্য একটু খেয়াল করো, উদ্ধৃতি দিচ্ছি আমি। কি বলছেন রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথ বলছেন, জীবনের গতি স্বভাবতই রহস্যময়, তাহার মধ্যে অনেক আত্মখণ্ডন, অনেক শতবিরোধ, অনেক পূর্বাপরের অসামঞ্জস্য থাকে, কিন্তু লেখনী স্বভাবতই একটা সুনির্দিষ্ট পথ অবলম্বন করিতে চাহে। সে শতবিরোধের মীমাংসা করিয়া সমস্ত অসামঞ্জস্য সমান করিয়া কেবল মোটামুটি রেখা টানিতে পারে। তাহলে বিষয়টি কি দাঁড়াচ্ছে? যে মানব চরিত্র হচ্ছে বিচিত্র এবং জটিল, এবং তার মধ্যে অনেক আত্মখণ্ডন রয়েছে, তার মধ্যে স্ববিরোধিতা রয়েছে, কিন্তু যখন সেটাকে সাহিত্যের আঙিনায় আমরা তুলে ধরছি, কলমে সেটাকে রূপ দিতে চাইছি, তখন কিন্তু আমাদের এই বিরোধগুলোকে মিটিয়ে একটা সমান্তরাল সহাবস্থানের কথা বলতে হয়। রবীন্দ্রনাথ বলতে চাইছেন যে চিন্তাশীল ব্যক্তির মানসপটে নানা খেলা চলে, নানা বিচিত্র খেলা চলে। তাকে সাহিত্য রূপ দানের জন্য এবং তাকে সাহিত্য রূপ যখন দিতে হয়, তার জন্য তার সঙ্গে অনেক রসানুভূতি, অভিজ্ঞতা, মনোগত বিশ্লেষণ, তার বোধ, তার মনন, তার প্রজ্ঞা, অনুভব, এগুলোকে চারিয়ে দিতে হয়। রবীন্দ্রনাথ পঞ্চভূতের এই পাঁচটি চরিত্রকে নিয়ে আলোচনা করতে গিয়ে, পাঁচটি চরিত্রের তর্ক সভা জুড়তে গিয়ে তার নিজস্ব জীবনবোধ এবং জীবন দর্শনকে প্রকৃতপক্ষে তার মনোমত করে সৃষ্টি করেছে। এটা হচ্ছে বলবার কথা। এবার আমি যে পঞ্চভূত রয়েছে, সেই পঞ্চভূতের নিয়ে রবীন্দ্রনাথ যা বলেছেন, তাঁর লেখার যেমন করে তুলে ধরেছেন মানবিক গুণের আরোপ ঘটিয়ে, আমি সেটা সংক্ষেপে একটুখানি বলে আজকের আলোচনার ইতি টানব। ক্ষিতি চরিত্র, ক্ষিতি হচ্ছে কি? তিনি জড়বাদী, তিনি প্রত্যক্ষবাদী, তিনি স্থূল সত্যকে মেনে চলেন, স্থূল সত্যের পক্ষপাতী। এবার আসছে অপ, যাকে রবীন্দ্রনাথ স্রোতস্বিনী বলেছেন। আমরা জানি স্রোতস্বিনী মানে নদী। এই স্রোতস্বিনীর প্রতীক হয়ে উঠেছে অপ। এই চরিত্রটি ভাবপ্রবণ, চঞ্চলা, কোমল হৃদয়ের পরিচয় আমরা তার মধ্যে পাচ্ছি, এবং অবশ্যই ভাবে সে সুন্দরের একজন পূজারী বা পূজারিণী লিঙ্গভেদে। এবার আমি আসছি তেজ চরিত্র। রবীন্দ্রনাথ যাকে বলেছেন দীপ্তি। দীপ্তি এই চরিত্রের মধ্যে তাকে নারী রূপে কল্পনা করা হয়েছে, এবং তেজস্বিনী সত্তার একটা প্রকাশ আমরা তার কথোপকথনের মধ্যে, তার ভাবনার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। প্রখর যুক্তিবাদী হচ্ছে এই তেজ, তার কথার পেছনে যুক্তিবোধ তীব্র হয়ে উঠেছে। এবার আসছি মরুদ, যাকে রবীন্দ্রনাথ সমীর বলেছেন। সমীর বলে এই প্রবন্ধে সমীরের বলে তুলে ধরেছেন তাকে। ইনি কল্যাণবাদী।
মানুষের সঙ্গে জ্বরের সংসর্গে যে বৈজ্ঞানিক একটা কল্যাণ সৃষ্টি হয়, যেটা ক্ষিতি মনে করে, এটাই একমাত্র কল্যাণ, যে মানুষের সঙ্গে জ্বরের সংসর্গে যে বৈজ্ঞানিক কল্যাণ হয় সেটাই হচ্ছে প্রকৃত কল্যাণ, এটা ক্ষিতি মনে করে। কিন্তু এই কল্যাণ যে প্রকৃত কল্যাণ, এটা সমীর মনে করে না। সমীর মনে করে কি, যে মানুষের সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে তার আত্মার কল্যাণ। এই যে বোধ, এটাকে কিন্তু সমীর রূপ দিচ্ছে তার কথার মধ্যে। এবং সবশেষে আমরা যার কথা পাচ্ছি সেটা হচ্ছে বোম। বোম হচ্ছে জড়বাদী মতের বিরোধী। বোম কি মনে করছে, যে আত্মাকে কেন্দ্র করে যে বিচার বিশ্লেষণ, যে বিশ্ব বিচারের রীতি, সেটিই হচ্ছে প্রধান, অর্থাৎ সে অধ্যাত্মবাদী। প্রাচীন সভ্যতার রীতিনীতি, ভাবনা চিন্তার পক্ষপাতী হচ্ছে এই বোম চরিত্র। আমরা দেখতে পাবো এই প্রবন্ধ গ্রন্থ পাঠ করলে, পরবর্তীকালে আলোচনায় আমরা সেগুলো তুলে ধরব, যে এই 5টি চরিত্র কিন্তু আলাদা, তাদের মধ্যে স্বতন্ত্রতা রয়েছে, তাদের মধ্যে বৈষম্য রয়েছে। কিন্তু রবীন্দ্রনাথ বৈষম্যের আড়ালেও একটা সাম্যকে তুলে ধরবার চেষ্টা করেছেন, যেটা তাঁর লেখার মধ্যে আমরা পাচ্ছি, যে শতবিরোধের মীমাংসা করিয়া সমস্ত অসামঞ্জস্য সমান করিয়া কেবল একটা মোটামুটি রেখা টানা। এই যে বিষয়টা, এটাই কিন্তু রবীন্দ্রনাথ পঞ্চভূত প্রবন্ধে তুলে ধরবার চেষ্টা করেছেন। আমরা আজকের আলোচনা এখানেই শেষ করলাম। পরবর্তী ক্লাসগুলোতে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করব।